আজ খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। ভিডিওর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ব্যাপার রয়েছে। প্রথম যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে কথা বলতে চলেছি। পোর্টফোলিও অ্যানালিসিসের মধ্যে অভিজিৎ প্রধান, ওর সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। ওর যে চিঠিটা লিখেছে সেটা পড়ে শোনাবো। তারপর ওর পোর্টফোলিওতে বেশ কিছু স্টকস আছে এবং সেক্টরগুলো রয়েছে। প্রচুর সেক্টরের মধ্যে ডাইভার্সিফাই করেছে, কিন্তু খুব সুন্দর একটা পোর্টফোলিও। মানে এই পোর্টফোলিওটা দেখলে মন ভরে যাওয়া যে পোর্টফোলিও বলে সেরকম একটা পোর্টফোলিও এটা। খুব নিম্নবিত্ত পরিবারের অতি সাধারণ একজন বাচ্চা ছেলে, 28 বছর বয়স ওর। ওর বিষয়টা নিয়ে শুরু করা যাক গল্পটার মধ্যে। এই গল্পের শুরুতে যেটা কথা বলার, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। নো, এর মধ্যে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। এই ধরনের পোর্টফোলিও অ্যানালিসিস মানে কিন্তু কাউকে কেনা বা বিক্রি করার কথা বলছি না। যেসব স্টকগুলো বলছি সেগুলো যে ভালো, সেগুলো ছাড়া অন্য স্টক খারাপ সেটা কথা বলছি না। এই ধরনের যেরকম একজন ডাক্তার তার পেশেন্টকে তার কোনগুলো কি ধরনের সেক্টর অনুযায়ী ডাইভার্সিফিকেশন করলে ভালো হয়, কোন ওষুধটা খেলে ভালো হয়, কোন ওষুধটা তার জন্য প্রয়োজনীয় সেগুলোকে জানতে হয়। যেরকম জানবে যে বয়স্ক মানুষ তার জন্য যে ওষুধ, একটা ছোট বাচ্চার জন্য একটা ওষুধ, কিংবা একটা মধ্যবয়সী মানুষের যে ওষুধ, এগুলো কিন্তু ভাগ অনুযায়ী আলাদা। একটা ছোট্ট বাচ্চাকে যদি খুব হাই ডোজের ওষুধ দেওয়া হয় তার পক্ষে ক্ষতিকর হয়ে যাবে। আবার একটা মধ্যবয়স্ক মানুষকে যদি একটা ছোট বাচ্চাদের ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু কাজে নাও লাগতে পারে। সুতরাং সব দিক বুঝে, শুধু তাই নয়, যেখানে হাজার হাজার রকম সিমটম আছে তার মধ্যে থেকে বেছে নিতে হয়, সেরকম ভাবে হাজার হাজার মানুষ রয়েছে তাদের মধ্য থেকে বেছে নিতে হয়। আমি যদি এক্সাম্পল দিই যে মানুষটার আজকে বয়স 28 বছর, তার জন্য যে ধরনের আমি প্রেসক্রাইব করব, যে ধরনের আমি তাকে অ্যানালিসিস করব, যে মানুষটার বয়স 60 বছর, কোনোদিনই তাকে সেই ধরনের একই রকম দেব না, এটা আমি শিওর। শুধু তাই না, আমি কেন জানতে চাই তোমার বয়স, তোমার ফ্যামিলি বার্ডেন একটা বড় জিনিস। তোমার ফ্যামিলিতে যদি প্রচন্ড প্রেশার থাকে সেক্ষেত্রে তুমি জমাবে কি? তুমি বলে দিচ্ছ স্যার আমি 1000 টাকা বেশি জমাতে পারবো না কারণ আমার ফ্যামিলিতে অসুস্থ রয়েছে, এই প্রবলেম এটসেট্রা। সেক্ষেত্রে আমি তোমাকে বলি 5000 করে জমাতেই হবে। তুমি তো পোর্টফোলিও ছেড়ে তো দেবেই, প্লাস তোমার বাড়ির লোক তোমার সাংঘাতিক অসন্তুষ্ট হবে এবং টোটাল ব্যাপারটা একটা খিচুড়ি হবে। সেই জন্য তোমার ক্ষেত্রে বলবো শুধু 1000 মানে 1000। আবার যখন যাকে বলবো, যার ক্ষেত্রে দেখবো 1 লাখ 2 লক্ষ টাকা তার স্যালারি রয়েছে এবং কোনো বার্ডেন নেই, সেক্ষেত্রে তাকে এক এক মাসে তাকে 40,000, 50,000, 60,000 টাকা রাখতে বলবো। ইভেন টোটাল এগুলো যে কত বিষয় থাকে, যারা অভিজ্ঞ বহু বছর ধরে কাজ করছে এই লাইনে, তারা একমাত্র ব্যাপারগুলোকে ডাইরেক্ট বলতে পারবে। বাকিরা পারাটা পারবে না আমি একবারও বলবো না, কিন্তু তাদের পক্ষে বলাটা একটু কঠিন হয়ে যায়। কারণ আমি যে 100% শিওর সেটাও নয়, এখানেও কিন্তু অনেক কিছু বলার রয়েছে। আমি যে পারফেক্টলি বলছি এবং তার মানে যে এক্সাক্ট সেখানে পৌঁছবে তার কোনো মানে নেই। সেখানে থেকে বেশি হতে পারে, সেখান থেকে কম হতে পারে, কিন্তু একটা জায়গায় আমি বলে দিতে পারবো যে এখানে পৌঁছার সম্ভাবনা আছে। কেন? কারণ 26 বছর ধরে আমি যা দেখে এসছি, মানে কেউ যদি ইনভেস্ট করতো 26 বছর ধরে 500 টাকা করেও, তাও আজকে তার কিন্তু কোটি টাকা ছাড়িয়ে যেত, যেটা স্বাভাবিক ঘটনা, একটা কমন ব্যাপারই বলে সেটা। যদি অতি সাধারণ কোনো স্টকে অন্ধের মতো কিছু জানি না, বুঝি না, চিনি না, কোনো কাউকে চিনি না, মোটামুটি একটা ভদ্রস্থ স্টক, যে স্টকটা 20 বছর 25 বছর ধরে রিটার্ন দিয়ে চলেছে, ইনফোসিসে কত টাকা আজ থেকে 20 বছর আগে রাখলে আজ কোথায় যেতে, কত কোটি হতে। ব্যাপারটা কিন্তু একদম সিম্পল সেই। এবং আজও যারা যে জায়গায় ইনভেস্ট করছো, একদিন আমাকে মনে রাখো, না রাখো দরকার নেই জানার, কারণ আমি খুশি হচ্ছি, আমি হেল্প করতে পারছি, এই খুশিটাই আমি খুশি। এবারে উল্টো দিক থেকে খুশি হও, দুঃখ হও, রাগ করো, কি উল্টাপাল্টা বলো, আমার কিছু যায় আসে না। আমার ব্যাপার হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি একটা জায়গায় নিয়ে চেষ্টা করছি, তারপর যদি রেজাল্ট আসে স্যার এটা এই জায়গায় এসেছে, সেটা তো আমার কাছে এক্সট্রা ফাউ। এবার আসবো সোজাসুজি ওর কথাতে। স্যার প্রথমে আপনাকে প্রণাম জানাই, বহুবার মেল করেছি, আমি শেষ মেলটা বলছি, শেষের আগের মেলটা, শেষ মেলটাতে পরে বলছি আমার মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, মানে ওকে একটা মেসেজ দিয়েছিলাম, হ্যাঁ আমি করেছি। আমার নাম হচ্ছে অভিজিৎ, আমি বেহালা গাজীপুরে থাকি। আমি তোমাদের সঙ্গে কথা বলবো আর পাশে পাশে কিন্তু নোট করতে করতে যাবো পয়েন্টগুলোকে। বেহালা গাজীপুরে থাকে, এখানে একটা কোম্পানিতে কাজ করি, আমার স্যালারি খুবই কম, 11,000 টাকা মাইনে মতো পায়ও। আচ্ছা, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, সেই কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারিনি, এটা একটা ব্যাপার ঠিকই। আমার বয়স এখন 28 বছর, তাহলে ওর বয়স এখন হচ্ছে 28। আচ্ছা, ওর বাড়িতে কে কে আছে? আমার মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, একসাথে থাকি, খুব ভালো কথা। স্টক মার্কেট বলতে আমি সত্যি কিছু জানতাম না। একদিন ইউটিউব ভিডিও দেখতে দেখতে আপনার বানানো ভিডিও দেখতে পাই, সেদিন থেকেই আপনার ভিডিও দেখা শুরু করি এবং আস্তে আস্তে স্টক মার্কেট কি সেটা বুঝতে পারি। আপনার ভিডিও 2023 সাল থেকেই দেখছি এবং আপনি যেসব স্টক নিয়ে আলোচনা করেন সেই কিছু কিছু স্টক নিয়েছি। এখন আমি স্টকগুলো 2050 সাল পর্যন্ত রাখতে চাইছি, টার্গেট হচ্ছে 2050 সাল পর্যন্ত রাখতে চাইছি। আচ্ছা, আমার
আমি ছোট থেকে মাকে কিছু দিতে পারিনি, আচ্ছা মায়ের জন্য কিছু করতে পারিনি, তাই আমি মনে প্রাণে চাই মা থাকাকালীন যেন তার জন্য কিছু করতে পারি। এটা একটা কিন্তু খুব বড় জিনিস ভাই অভিজিৎ, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে দেখ এখনো মানুষের মূল্যবোধ রয়েছে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে মূল্যবোধ পাই না, কিন্তু আজ তুই বলছিস, আগের দিন একজনকে বললাম সেও কিন্তু চিন্তা ভাবনা করছে বাড়ির লোকের জন্য, মায়ের জন্য। এটা কিন্তু সত্যি বড় জিনিস, জানি না নিশ্চয়ই অন্তর থেকে করছিস, এটা কেন তুই বাইরে থেকে দেখাবি, এগুলো নিশ্চয়ই অন্তরের জিনিস এগুলো। স্যার আমি বছরে খুব জোর 20,000 টাকা করে জমাতে পারবো, মানে বছরে 20,000-এর বেশি তুই জমাতে পারবি না। সেটা যদি হয় মাসের ক্ষেত্রে, আমি যদি বলি কত হবে মাসে, মোটামুটি ধরে নে 12 মাস যদি হয় 24,000 টাকা, ওই 1,500 টাকা করে মাসে মাসে 1,800 টাকা করে মোটামুটি মাসে মাসে জমাতে পারবি, ঠিক আছে। আচ্ছা এবারে এছাড়া আমার একটা এসআইপি করা আছে 2,500 টাকা করে, এছাড়া 2,500 করে করা আছে, মানে এইটা হচ্ছে চলছে একটা এসআইপি। এইটা মনে হচ্ছে ইকুইটিতেও করতে চাইছি যেটুকু আমি বুঝলাম। 50 পর্যন্ত চালানোর জন্য আপনাকে আমি শিক্ষাগুরু হিসেবে মান্য করি, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এবার আপনি বলুন আমি যদি এইভাবেই রাখি তাহলে 2050-এ গিয়ে আমি কতটা কি করতে পারবো। আরো অনেক কথা আছে, যদি কোনোদিন ভগবানের সাথে দেখা হয়, আপনার সঙ্গে দেখা হয়, তাহলে মনের সব কথা খুলে বলবো। ভালো থাকবেন স্যার। দাঁড়া একটা কথা এখানে বলে রাখি, মানে সবাইকেই বলার দরকার, এইভাবে আমাকে কিন্তু বলিস না, আমি সাধারণ মানুষ, অতি সাধারণ, আপ্রাণ চেষ্টা করি যেটা যদি মনের ভেতরটা খুলতে পারতিস, দেখতে পারতিস যে সিনসিয়ারিটির সঙ্গে যা হবে ভবিষ্যৎ জানি না, কিন্তু সিনসিয়ারিটির কোনো অভাব আমার মধ্যে পাবি না। আমি শুধু তুই বলে না, আমার পিছনে খাতা দেখতে পাচ্ছিস তো, এই খাতা জোড়া কিন্তু প্রত্যেকের নাম লেখা, প্রত্যেকটাকে আমি নোট করি, প্রত্যেকের কি সুবিধা অসুবিধা। আমি যে এখানে যে সেক্টরগুলো লিখেছি, ভাবিস নি যে আমি পড়ছি আর লিখছি, তা না, আমি এগুলো পড়াশোনা করেছি, কাল রাত্রে বসে সব রেডি করিয়েছি, এগুলো সাধারণ ব্যাপার না, মানে আমাকে করতে হয়েছে এগুলো, কারণ আমি এটা আমার একটা কি বলবো আলাদা রকম ব্যাপার, পাগলামা বল যাই বল, এই মুহূর্তে ও কি করে রেখেছে, কতটা কি এর মধ্যে ইকুইটি মার্কেটে কিছু টাকা ওর রয়েছে, আর কি রয়েছে এই মুহূর্তে ওর 1,56,000 টাকা কিন্তু ইকুইটি মার্কেট ইনভেস্ট করে রেখেছে। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখলাম প্রায় এখানে লিখেছি 50,410, 50,410 হচ্ছে মিউচুয়াল ফান্ডে রয়েছে। একটা কথা অভিজিৎ প্রথমে বলতো আমাকে, সেটা হচ্ছে কি তুই সত্যি কি মানে এই একটাই তোর মিউচুয়াল ফান্ড রয়েছে, না আরো রয়েছে, শুধু আমার ভয়ে শুধু একটা লিখে রেখেছি, সেটা আগে আমাকে বলবি। যদি সত্যি একটা লিখে রাখে থাকিস তাহলে আমি বলবো তোকে যে তুই পারফেক্ট ভাবে এগোচ্ছিস, আর যদি তুই বলিস না আমি সত্যি কথা যেটা সেটা বলবি, তাহলে সবচেয়ে ভালো হয়। আরেকটা কথা সেটা বলা দরকার, ওর ক্ষেত্রে সেটা কিন্তু পিপিএফ ভাঙিয়েছে, মানে এই জিনিসটা খুব ভুল কাজ। আরেকজন আছে, নাম বলবো না, দরকার নেই, কিন্তু পিপিএফটা ভাঙানো মানে প্রভিডেন্ট ফান্ড ভাঙিয়ে এই কাজ যে তুই করেছিস, এটা যে কি ভুল কাজ করেছিস, তুই যদি একবার জানতে চাস, একটা বার আমার জিজ্ঞেস করলি না, কিছু বললি না, দুম করে প্রভিডেন্ট ফান্ড টাকাটা ভাঙিয়ে ফেললি। এইরকম বোকার মতো কাজ আমি তো ভাবতে পারছি না, এই কাজ আর কোনোদিন কেউ করবে না। আমি ও এতটা আমাকে ইয়ে করে বলে, শ্রদ্ধা করে বলে আমি এটা নিয়ে এলাম, নাহলে আমি করতাম বলতামও না। জীবনে করবি না, আর এইটা একটি টাকাও আর তুলবি না প্রভিডেন্ট ফান্ড থেকে। শুধু তাই না, কিছু টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারিস, কিছু না পারিস 100 টাকা 200 টাকা করে জমা করে জানা। 28 বছর ধরে, এখন সবে বাচ্চা ছেলে, তুই কত বয়স পড়ে রয়েছে, 32 বছর মোটামুটি যদি থাকে তোর, সেই বছর পর্যন্ত তুই 100-200 টাকা করে জমি যা। তোকে লিকুইড ফান্ডটা বাড়াতে হবে, কারণ হচ্ছে এটা খুব ভুল কাজ করেছিস, অ্যাটলিস্ট এই জায়গাটা মেকআপ করতে হবে। কি নেশা দেখ, আমি মানে বাকি আপনাদের সবাইকে বলে রাখি, এটা জীবনে এই ভুল কাজ কখনো করবেন না। প্রভিডেন্ট ফান্ড টাকা, এলআইসি প্রয়োজনীয়তা রয়েছে, এলআইসি উড়িয়ে দেওয়ার জিনিস নয়, এলআইসি থাকা দরকার। এলআইসির টাকা কখনো ভাঙিয়ে অন্য জায়গায় দেবেন না। মেডিক্লেম বা এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে সামান্য হলেও পারলে করে রাখবেন, কিছু না হোক টার্ম ইন্স্যুরেন্স করে রাখুন। টার্ম ইন্স্যুরেন্স এমন জিনিস যেখানে মেডিকেল ফেসিলিটি কিছু নেই, কিন্তু দুম করে যে লোকটা চাকরি বাকরি করছে হঠাৎ করে যদি মারা যায়, তার বদলে তার সংসারটা যেন ভেসে না যায়। একটা টার্ম ইন্স্যুরেন্সের খুব সামান্য প্রিমিয়াম, মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল আমি না করছি না, কিন্তু অন্য ইন্স্যুরেন্সে খুব কম, ধরে নে 600 টাকা, 500 টাকা, 700 টাকা, একটি টাকাও তুই পাবি না, পুরো টাকাটাই চলে যাবে। কিন্তু ভগবান না করুন যদি এমন সিচুয়েশন তোর তৈরি হয়, হঠাৎ করে তোর বাড়ির লোকেদের পরিস্থিতি ভাবতে পারছিস কোথায় গিয়ে দাঁড়াবে। একটা 600-700 টাকার টার্ম ইন্স্যুরেন্স তোর বয়স যা আছে, যদি মোটামুটি 28 বছর রাখা যায়,
কয়েক কোটি টাকার কিন্তু টার্ম ইন্স্যুরেন্স থাকে, মানে ভগবান না করুন তুই যদি হট করে কিছুটা হয়ে যায় তোর, সেক্ষেত্রে পুরো কয়েক কোটি টাকা তোর ফ্যামিলিটা পেয়ে যাবে। হয়তো তুই থাকবি না, কিন্তু তোর ফ্যামিলিটা কিন্তু বেঁচে যাবে, এটা কিন্তু মনে রাখবি। কোনো রকম আমি কোনো ডিরেকশন দেবো না, কোন কোম্পানি বলবো না, কিচ্ছু না, সেটা নিজে বাঁচবে, কিন্তু দরকার এটা রয়েছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। আর তোমার যদি হাতে অনেক টাকা থাকতো এই মুহূর্তে, আমি তাহলে বলতাম ঠিক আছে টার্ম ইন্স্যুরেন্স দরকার নেই, তুমি যদি চলে যাও সেক্ষেত্রে যে টাকা থাকবে তোমার বাড়ির লোক পাবে, সেখানে আর কোনো অসুবিধা নেই। কিন্তু যা নেই তার জন্য টার্ম ইন্স্যুরেন্সের দরকার রয়েছে খুব। এবারে আমি চলে আসবো সহজভাবে কোন কোন স্টকে ও নিয়ে রেখেছি। প্রথম বলি মিউচুয়াল ফান্ড নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, আমার মোস্ট ফেভারেবল যে সমস্তগুলোর মধ্যে, তার মধ্যে টপ হচ্ছে নিপ্পন ইন্ডিয়া, এবং তোর জন্য পারফেক্ট, মানে তোর যা বয়স রয়েছে, তোর যা সিচুয়েশন রয়েছে, তোর জন্য একদম মানে জেম। এবং এটা থেকে তুই জানি না 2500 করে তুই যেটা রাখছিস, আমি টার্গেটটা এখন বলাটা উচিত না, আমি পরে শেষের দিকে সেটা বলবো কি কোথায় কি যাবে, এটাতেও কি যাবে পরে বলবো। আগে আমি বলে রাখি ব্যাংকিং সেক্টরের মধ্যে তুই রেখে দিয়েছিস যেটা, সেটা দেখলাম এইচডিএফসি ব্যাংকে রেখেছিস, একদম পারফেক্ট। একটি স্টকও আর তোকে আমি চাপ দেবো না। চলে আসছিস সেকেন্ড সেমিকন্ডাক্টর সেক্টরে, তুই একটা স্টককে রেখেছিস, মাইককে রেখেছিস। মাইক সম্পর্কে একটু ছোট করে বলে দিই, মাইক কিন্তু পরিস্থিতি শুধুমাত্র সেমি নয়, সেমিকন্ডাক্টর পরে এসছে, আগে কিন্তু ইএমএস এ কাজ করতো। মাইক নিয়ে ডিটেলস আমি পরে বলবো, অনেকে আমাকে মেল করেছো, অনেকে কমেন্ট করেছো, আমি সেটা নিয়ে অন্য সময় বলছি, মানে কাল পরশুর মধ্যে বলবো এটা। সেকেন্ড আমি চলে আসছি কি ওরিয়েন্ট টেকনোলজি, ওরিয়েন্ট সেন্টারও কিছুটা হলেও কাজ করছে, ডেটা সেন্টারের একটা পার্ট বলা যেতে পারে তোর এই ওরিয়েন্ট টেকনোলজি। এটা আমি যেটা দেখলাম ডেটা সেন্টারে স্পেশালি এরা কাজ করছে, ডিসির ওপরে ভাগ আমি আলাদা করিনি, তো ডিসি হিসেবে কিন্তু ওরিয়েন্ট কাজ করছে। খুব সহজে চটপট ব্যাপারটার মধ্যে যাচ্ছি একটা একটা করে। ডিফেন্স সেক্টরের মধ্যে HAL কে রাখা আছে, বেশ। সেকেন্ড আমি বলবো কোথায়, এইচডিএফসি ব্যাংক বলে দিয়েছি আগে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রাখা আছে অটো সেক্টরের মধ্যে, বেশ। যারা কালি ফুরিয়ে গেছে এবং আমাকে আরেকটা পেন নিতে হচ্ছে, আচ্ছা সে হয়ে গেল। এটা ডেনটাকে তুই রাখছিস, সেটা আমি বলবো ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে, ডেনটা। ওকে, ডেনটাকে তুই রাখছিস ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে, ব্লু কালারের বেটার লাগবে দেখতে। আচ্ছা নেক্সট আসছে সিরকা। সিরকা হচ্ছে কেমিক্যাল সেক্টরের পেন্ট কোম্পানি। সিরকা ছাড়া এশিয়ান পেন্টস ছিল, বার্জার ছিল, কিন্তু সিরকা কেন নিয়েছিস? রিস্ক বেশি, রিটার্ন বেশি, বাংলা কথা একটা জনে রাখো, রিস্ক তোমায় নিতে হবে জীবনের প্রতি ক্ষেত্রে। রিস্ক যে বেঁচে রয়েছে এটাও কিন্তু রিস্ক, রাস্তাঘাটে যখন তখন মানুষ শেষ হয়ে যেতে পারে, 1 মিনিটে শেষ হয়ে যেতে পারে, সুতরাং রিস্ক ছাড়া চলবে না। ওই রিস্ক নেবো না যদি মনে করো, তাহলে কিন্তু বাঙালি সেই বাঙালি রয়ে গেল আজ থেকে 100 বছর আগে যে বাঙালি ছিল, যে বাঙালি চিরকাল অ্যাডভার্টাইজমেন্ট করে এসছে ব্যাংকে রাখো, পোস্ট অফিসে রাখো, ব্যাংকে রাখো, পোস্ট অফিস। রিসেন্টলি পোস্ট অফিসের স্ক্যামটা নিশ্চয়ই খবর পেয়েছো, না পেলে জানিও আমি পোস্ট অফিসের স্ক্যাম কিভাবে করেছে সেও আমি পরে বলবো। তো এইগুলো ঘটনাগুলো ঘটে, এরকম হচ্ছে অবস্থা, তাহলে ব্যাংক আর পোস্ট অফিস এইখানে রেখে নিশ্চিন্ত ঘুমাবে, একদম মুশকিলে পড়ে যাবে। চলে আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। রিস্ক তোমাকে নিতে হয় ভাই, তুমি আমাদের সাধারণ মানুষ, আমরা আমাদের সামান্য পুঁজি, রিস্ক নিয়ে যতটুকু পারা যায় ওর মধ্যে কাজ করতে হবে, না হলে তো অসুবিধা হয়ে গেল। আসা যাক আরো পয়েন্টের দিকে, ডাইভার্সিফাই দরকার এই জন্যই। ভারত ইলেকট্রনিক লিমিটেড, BEL, এটা তো এবার। আচ্ছা নেক্সট আসছি ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর দিকে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে ও রেখে দিয়েছে LT ফুডস, বেশ। LT ফুডস রেখে দেওয়া আছে, চলো দেখা যাক। LT ফুডস রাখা আছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। তার মানে এই নয় কোনো গ্যারান্টি নয় কোম্পানিটা ভালো কোম্পানি, শুধু এইটুকু বলতে পারি। আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড বলে দিলাম, তারপর হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানকে কিন্তু এই গ্রুপে রেখে দিচ্ছি, মানে এটা ব্রোকিং বা এইগুলোর মধ্যে রাখছি। অ্যাঞ্জেল ওয়ান, NBFC ব্যাংক, ব্রোকিং ফার্ম সবগুলো হচ্ছে এর মধ্যে পড়ছে। সেকেন্ড তুই রেখেছিস টাটা পাওয়ার, যাকে আমি বলবো রিনিউয়েবল এনার্জির মধ্যে টাটা পাওয়ারের কথা বললাম, বেশ। TPO তো টাটা পাওয়ার। নেক্সট আমি চলে আসবো IDFC ফার্স্ট ব্যাংক, তো এখানে IDFC রেখে দিলাম। নেক্সট আমি চলে আসছি কি, সেটা হচ্ছে আমি LT ফুডস বলেছি, IRFCর মধ্যে পড়ছে, রেলওয়ের মধ্যে IRFC পড়ছে। নেক্সট আমি চলে আসবো, তুই কোথায় রেখেছিস? স্যাকসফট হচ্ছে ITর মধ্যে, স্যাকসফটকে রেখে দেওয়া আছে, বেশ। নেক্সট আমি কোথায় যাব? তারপরে PNC ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তোমার একটাকে রেখেছো, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে PNC ইনফ্রা, ঠিক আছে। নেক্সট আমি চলে আসবো পরেরটা, সেটা হচ্ছে IRCTC, রেলের মধ্যে IRCTC। তারপরে আসছে নেক্সট ওয়ান সোনা BLW প্রিসিশন,
তার মানে সোনা বিএলডব্লিউ সোনার দিয়ে দেওয়া হলো। নেক্সট কই দেওয়া হলো, নেক্সট হচ্ছে এসজেভিএন, রিনিউয়েবল সেক্টরের মধ্যে এসজেভিএন কে ঢুকিয়ে দেওয়া হলো। এইবারে আসছি ব্যাপারটার দিকে। ব্যাপারটা হচ্ছে কি কি ঘাটতি আছে, কি কি লাগবে, কি কি লাগবে না। খুব শর্টে চেষ্টা করছি সবকিছু। প্রথম হচ্ছে ব্যাংকিং সেক্টর, টপ, কিচ্ছু লাগবে না। নেক্সট হচ্ছে অটো সেক্টর, সুপার, কিচ্ছু লাগবে না। ডিফেন্স সেক্টর, সুপার, কিচ্ছু লাগবে না। রিনিউয়েবল এনার্জি, টাটা পাওয়ার, এসডিভিএন, কিচ্ছু লাগবে না। ফাস্ট মুভিং কনজিউমার গুড, এলটি ফুডস রেখেছিস। খুব বেশি যদি হয় এখানে ভিপিএল কিংবা এইচএএল, এইচইউএল, এখানে আমি বলছি হিন্দুস্তান ইউনিলিভার, এই ধরনের কোনো কোম্পানিকে রাখতে পারিস, ব্যাস, আর কিছু না। রেলের মধ্যে আইআরসিটিসি কে রেখেছিস, আইআরএফসি কে রেখেছিস, একদম কোনো অসুবিধা নেই। আরবিআই রাখতে বলতাম, দরকার নেই, এইগুলি যথেষ্ট। নেক্সট আইআরএফসি কারেকশন হবে, দেখ রেল সেক্টর কারেকশন হবে, কিছু করার নেই, কিন্তু একটা জিনিস মনে হয়, রেল আগামী 2 বছর 5 বছর 10 বছর পরে উঠে যাবে, এই ধরনের যদি কোনো পাগলে বলে, সে পাগলের থেকে দূরে থাকবি। রেলওয়ে সেক্টর কোনো উঠে যাবে না, রেলওয়ে সেক্টর উঠে গেলে মানুষও উঠে যাবে, চিরকালই থাকবে, আরো উন্নতি হবে, ওই জন্য চিন্তা করার ব্যাপার নেই। চলে আসা যাক আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে আমি যতটুকু তোরটা খোঁজাখুঁজি করে বের করার চেষ্টা করলাম, শুধুমাত্র স্যাকসফটকে ঢুকিয়ে রেখেছিস। যদি তোর কাছে কিছু টাকা আসে একটু কোনো কোম্পানি, তাহলে এইচসিএল টেকনোলজি, টিসিএস কিংবা ইনফোসিস, যে কোনো একটাতে কিন্তু অ্যাড করতে পারিস। এখানটার মধ্যে আমি এটাকে করে রাখলাম। এর মধ্যে তোকে বললাম এইচসিএল, মানে এইটা রাখতে পারিস, অথবা সেখানে তুই ইনফোসিসকে রাখতে পারিস, এই ধরনের জিনিস রাখতে পারিস, বেশ। নেক্সট আমি চলে আসি কেন, এটা স্টেবিলিটির জন্য। স্যাকসফট তোকে কোনো একদিন ভালো করে দেবে, সে কবে কত বছর বাদে সেটাও কিন্তু খুব মুশকিল ব্যাপার। আইটি ক্ষেত্রে শুধু এইটুকু রাখলে হবে না, ডাইভার্সিফিকেশনটা ঠিকঠাক হলো না। মানে আমি যদি একটা ডাইভার্সিফিকেশন করি, আমার ক্ষেত্রে সবগুলোকে নিয়ে তো কাজটা হবে। আমি একটা জায়গার মধ্যে শুধু এইটুকুকে রেখে দিলাম, এইটুকু, এটা কি হবে, যদি এই সেক্টরটার উন্নতিও হয়, তোর ক্ষেত্রে কিন্তু গোটা ওভারঅল পোর্টফোলিওর ক্ষেত্রে সামান্য উন্নতি হবে। কিন্তু এইটাই যদি আরেকটু বড় মাপের যদি এরকম পর্যন্ত থাকে, তাহলে এটার উন্নতি মানে টোটালটার উন্নতি হওয়া। সুতরাং ডাইভার্সিটি করতে এরকম। আবার যখন পড়ে, স্মল ক্যাপগুলো নর্মালি দেখা গেছে বেশি পড়ে, মাইক্রো ক্যাপগুলো সাংঘাতিক পড়ে, কিন্তু লার্জ ক্যাপ তুলনামূলকভাবে পড়লেও ওঠার একটা সম্ভাবনাটা খুব ভালো থাকে। সুতরাং এই জন্য এই কথা বলা। বাজাজ ফাইন্যান্স তো 6-7% পড়তে দেখেছিলাম আমরা, তারপর তো সেটা উঠে গেল আস্তে আস্তে। কেন? এটাই হয়, এটা সব ক্ষেত্রেই হয়। এটা আমি সেকেন্ডের জায়গায় যাব, কেন আমরা সেমিকন্ডাক্টরে তো দেখলাম রিসেন্টলি ক্ষেত্রে কেইন্স টেকনোলজি পড়ে গেছিল, আবার তো রিকভার করছে। এরকমই হয় সব, মানে কম বেশি সব ক্ষেত্রে এরকম আমরা দেখবো। নেক্সট আমি চলে আসবো কি, এরপরে তোর সবগুলো হয়ে গেল, বোঝা গেল। এবার আইটি ছাড়া এখানে সেমিকন্ডাক্টর আর তোর ডেটা সেন্টার রেখেছিস, ঠিক আছে। আরেকটা কথা কি রেখেছিস, সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের ডেন্টা রেখেছিস, বিউটিফুল, একদম পারফেক্ট। পেইন্টের ক্ষেত্রে সিরকা রেখেছিস, ঠিক আছে। এবারে আসছি লাস্ট কথার দিকে, শেষের দিকে বলা বক্তব্য, প্রত্যেকটা পোর্টফোলিও এক একটা করে টার্গেট তৈরি হয় এবং সেখানে সে অ্যাচিভ করে। আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আলটিমেট টার্গেটটা কোথায় যাচ্ছে। খুব লিমিটেড টাইম, তার মধ্যে চটফট করবো, চেষ্টা করছি। 1,56,000 টাকা ইনভেস্টেড করা হয়েছিল ইকুইটি মার্কেটের ক্ষেত্রে, 1,56,000, যেটা কিন্তু পৌঁছতে পারে মোটামুটি, যে এখন চলে এসছে সেটা হচ্ছে 1 লক্ষ, দেখলাম কত, 1,87,800, 1,87,800, সামান্য রেটটা বেড়েছে। এটা মোটামুটি 18% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে, বুঝতেই পারছি, যদিও এক্সাক্ট অ্যামাউন্ট এখানে বলাটা উচিত নয়, মোটামুটি তুই যেখানে পৌঁছতে যাচ্ছিস সেখানে ছাড়িয়ে বেরিয়ে যাবে একদম। মানে যেটা তুই পাবি, শুধু এইটুকু বলতে পারি, আজকের দিনে ভ্যালুয়েশন আমি টেস্ট করেছি, সেই রেটে যেসব স্টকগুলো তো নেওয়া আছে, মোটামুটি, আমি এক্সাক্ট তো কেউ জানে না এক্সাক্ট বলাটা, সুতরাং বলাও যাবে না, কিন্তু যেখানে পৌঁছবি তুই, তোর যে দারিদ্রতা, তোর যে গরিব ব্যাপার, তোর যে অভাবগুলো, সবকিছু একেবারে দুর্দান্তভাবে মিটে যাবে, একেবারে চ্যালেঞ্জ। আর তোর মায়ের জন্য কিছু করতে যাচ্ছিস, যে টাকাটা তোর 50,000 টাকা পড়ে রয়েছে মিউচুয়াল ফান্ডে দিয়েছিস এবং 2,500 করে দিয়ে যাচ্ছিস, সেখান থেকে কত আসবে জানিস? মোটামুটি আমি সেই দিন ছেড়ে দিলাম, সেই দিন তো না হয় অনেক পরের কথা, তখন তো স্বাভাবিক যেটা হয়, কারুরই মা বাবা থাকে না সে সময়, যে কোনো তোর যে সন্তান সে সব পাবে, এখন বাস্তব স্ত্রী পাবে, সেটা মোটামুটি। আর যেটা আমি বলবো, তোর মায়ের ক্ষেত্রে বেশ কয়েক লক্ষ টাকা কিন্তু এমনি এমনি চলে আসবে কয়েক বছরের মধ্যে, হ্যাঁ। এবং আমি জানি না তোর মায়ের বয়স কত, কি ব্যাপার, তবে মোটামুটি আমি বলতে পারি 11,000 টাকা স্যালারি তো চিরকাল থাকবে না, 11টা 12 হবে, 15 হবে, এগুলো হবেই, চিরকাল সব মানুষেরই হয়। আমি যখন শুরু করেছিলাম কাজ, আমাদের মাইনে ক টাকা ছিল, যদিও সেই তুলনায় কত টাকা, প্রথম দিকে মাইনে 1,700 টাকা 1,800 টাকা মাইনে কাজ করেছি, কোনো ব্যাপার না,
1700 টাকা কিন্তু সেদিনও খুব টানাটানি জগৎ ছিল, যেদিন কথা বলছি সেদিনও কিন্তু খুব বিরাট নয়। আজকের দিনে দাঁড়িয়ে সেই টাকাটা কত হবে আর? এরকম তোর মতোই হবে হয়তো, 1010 টাকার মতোই, 10,000-10,500 টাকা। তারপরে তো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হলো। সেদিন তো একদিন তো বেকারও ছিলাম, বাবার হোটেলে চিরকাল বহু বছর কাটিয়েছি, সেই দিনও গেছে, সেই কষ্টটাও গেছে, সেই যন্ত্রণাটা শুধু সেই বোঝে যে ফিল করতে পারে সেই যন্ত্রণাটা। যাই হোক, সেগুলো তো অন্য প্রশ্ন। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, প্রথম ব্যাপার, যে 2,500 করে যেটা রাখবি সেটা 97 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে, মানে 1 কোটির কাছে চলে যাবে। আর যেটা এইটা রাখছিস, এটা তো বুঝতেই পারছিস কত দূর যেতে পারে। সেটাকে আমি ভ্যালুয়েশনটাকে লো করিয়েছি, মানে আজকের দিনে 7% ইনফ্লেশনটাকে অ্যাড করিয়েছি, ট্যাক্সটা অ্যাড করিনি, কিন্তু জানি না ট্যাক্স সেদিন কি করবে, কিন্তু করানোর পরে যেটা দাঁড়াচ্ছে সেটাও তো তোর এটা ছাড়িয়ে যাবে, এমনই কথা বলতে পারি। তো এরকমই আবার দাঁড়াচ্ছে। সুতরাং একটা কথা, লাস্ট কথা বলে শেষ করব, তোর জন্য কথাটা বলছি, কোথাও শোনার দরকার নেই, জানার দরকার নেই, বোঝার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। ব্যাস যেটা বলে গেলাম নিশ্চিন্তে নির্ভাবনায় রেখে নিজের মতো কাজ করে যা। একটি জিনিস নিয়েও টেনশন করবি না যে কোনটা ভুল দিলাম। প্রতিটা যে স্টকগুলো তুই করে গেছিস, প্রতিটা স্টক আমি খেটে খুঁটে বানিয়েছি, এত বছর ধরে নিজের স্টাডি করেছি। এগুলো ইয়ার্কি না, এগুলো ইয়ার্কি ব্যাপার নয়, বা আমি একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার ব্যাপার না। হতে পারে দেখ, এইটা তো কেউ জানে না, কোম্পানি কোথায় কবে কি করবে কেউ কি জানে, কিন্তু আমরা কাজ করেছি এগুলোর জন্য, এগুলোর পিছনে কাজ করেছি, দেখেছি কোম্পানিগুলো সবগুলো একসাথে খারাপ যাবে না। এশিয়ান পেন্টসও একটা সময় আমরা প্রচুর খেটেছিলাম, জেনেছিলাম ভালো করবে, কিন্তু হঠাৎ করে দেখলাম কম্পিটিশন চলে এলো, মার্কেটে গিয়ে একটা জায়গায় আটকালো। সেরকম কোনো একটা স্টক হতে পারে, কিন্তু তোর এতগুলো স্টকে তো হবে না। এই মুহূর্তে তোর যে কটা স্টক রয়েছে, প্রতিটা স্টক কম বেশি একটা ভালো জায়গা দিয়ে যাবে, আশা রাখছি ভালো করবে। লাস্ট কথা যেটা বলার, সেটা তোর নয়, সকলকে, আপনাদেরকে, সেটা হচ্ছে এর ক্ষেত্রে এগুলো বানালাম মানে অন্ধের মতো এটা দেখে আপনি বানিয়ে নিলেন, এই বোকামোটা কিছুতে করবেন না। করবেন না, কারণ এর পরিস্থিতি আপনার পরিস্থিতি এক না। আজ একে আমি শুধু কিছুই এক্সট্রা বলছি না, কেন? কারণ এর কাছে 11,000 টাকা কিছু না, এবারে সংসার চালিয়ে কি পারবে, 1,000-2,000 টাকা জমা করতেও পারছে না, তার জন্য আমি কিছু বলছি না আমি। কিন্তু যদি আপনার হাতে টাকা থাকে 10-20 হাজার টাকা, তাই এর মধ্যে আমি কিছু স্টককে বলে দেবো যেগুলো মাসে মাসে আপনি কিনে যাবেন, সেটা আপনার ক্ষেত্রে কত গুণ হবে আপনি নিজে পরে বলতে পারবেন। মানে এটা কিন্তু ম্যাজিক নয়, বা এমন চমক ভাববেন না যে রাতারাতি বিরাট কিছু, এর বহু বছর রাখার ফল এটা। মানে এরকম ব্যাপার নয় যে কোথাও এমন হবে 5-6 বছর পরে নিজে নিজেই বলবেন ধুর, এর থেকে ব্যাংকে রাখলে ভালো করতাম। 7-8 বছর কেটে যাবে, তারপরে একটু একটু করে মনে হবে যে না, আপনি যা বলেছিলেন বোধহয় ঠিক। আরো 5 বছর কেটে যাবে, তারপরে মনে আসবে যে না, আপনার কথাটা ঠিকই বলেছেন। আমি এখানেও একেবারে সেম কথাগুলি বলছি, যে ওর জন্য ব্যাপারটা একদম আলাদা। ওর যেরকম চিন্তা ভাবনা, ওর পরিস্থিতি, ওর সে চিন্তা ভাবনা, ওর জন্য বেশি রাখছি না। বাচ্চারা বড় হবে, সেখানে টার্গেট অনুযায়ী তাকে সেখানে পৌঁছতে হবে, তার জন্য ব্যবস্থা করা। ওয়াইফ রয়েছে, মায়ের জন্য ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটার জন্য আলাদা। সুতরাং ওরটা আলাদা। আবার যখন আপনারটা করবো, তার যখন আপনার অ্যানালিসিসটা দেখবো, তখন কিন্তু আবার আলাদাভাবে করবো। সুতরাং ওই রকম কখনো কোনো একটা ফিক্সড থাকবেন না যে এই করে দিচ্ছে আমি পাইকারি মেরে দিলাম, মানে পাইকারি করে দিলাম, ব্যাপারটা তা না। এক একটা একরকম হয়। সুতরাং আজকে শেষ করছি এটা নিয়ে। প্রথম হচ্ছে অভিজিৎ, এতটা আর্থিক অবস্থার মধ্যে থেকেও তুই যেভাবে এগোচ্ছিস, আমি তোকে প্রচুর, মানে কি বলবো, হ্যাটস অফ তোকে। তোকে আমি রেসপেক্ট করছি এই পয়েন্ট অফ ভিউ থেকে। আমি চাইছি মানে তোদের মতো কতগুলো ছেলে যেন আমার একটা উদাহরণ হতে পারে, মানে আমি দেখাতে পারি মানুষকে যে দেখো, আমি চেষ্টা করে এদেরকে, তোদের উপর আমার প্রচন্ড আস্থা আছে যে তোরাই কিছু করে দিবি। মানে আমি বহু কোটি টাকার পোর্টফোলিও অ্যানালিসিস করেছি, লক্ষ লক্ষ টাকার অ্যানালিসিস করেছি, 50 লাখ, 80 লাখ, 70 লাখ, কিন্তু শান্তি পাইনি। যা শান্তি পাই আমি 1 লক্ষ 2 লক্ষ টাকার পোর্টফোলিও অ্যানালিসিস করে। আমার মনে হয় এই পোর্টফোলিওগুলো একদিন গিয়ে বহু গুণ হয়ে যাবে, এবং সেটা আমি দেখে যেতে হয়তো পারবো না, কিন্তু এই অনুভূতিটা নিয়ে যাব যে এটা একটা বড় কিছু হচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস লাগছে, আর কিছু না। অনেক শুভেচ্ছা, ভালো থাকিস। অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি অন্তর থেকে। অনেকে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য মেল করেছো, আমি এখনই সবাইকে উত্তর দিতে পারছি না, দেব। বেশ কিছু বই এসছে, বইগুলো নিয়ে কখন বলবো, সময় চলে যাচ্ছে, আমি পরে একদিন এসব ব্যাপারে কথা